এবং রাষ্ট্রপতির এই বক্তব্য সব মিলিয়ে তো এই গ্যাং যেটা রয়েছে অর্থাৎ জামাতের বি টিম এবং ইউনূস সহ এরা তো বিপদেই পড়ছে নাকি, আপনার কি মনে হয়? শোনেন, যেটা বিপদ বলতে যেটাকে বোঝায় সেটা আমি জানি না বিএনপি কোন দিকে যাবে, তবে সামাজিক বিপদ তো অবশ্যই। আপনি ইউনূস যেখানে যাবে সেখানে হ্যাকলিং এর শিকার হবে। ইউনূস যেখানে যাবে সেখানে মানুষ দূরের থেকে চিৎকার করে এই ইউনূস চাকে ডাক দিবে। ইউনূস যেখানে যাবে এবং ইউনূসের সাঙ্গপাঙ্গ যে কোনটাই তো এখন গর্ত থেকে বেরোতে পারতেছে না। আপনি দেখছেন কোনটা গর্ত থেকে 5 দিনে বেরিয়েছে? কোনটা বাইরে? একটাও না। সবাই কোথায় আছে কেউ জানে না। কিন্তু এখন স্বাভাবিক জীবনে এরা আসতে পারবে না। এদের যেখানে পাবে মানুষ জিজ্ঞেস করবে যে এই গায়ে হাত তুলবে না হয়তো, কিন্তু যেখানে যাবে, বিশেষ করে আমাদের ধরেন আসিফ নজরুল, সেই ইউনিভার্সিটিতে রাস্তায় আর কোনোদিন হাঁটতে পারবে? মানে কালো গ্লাস ঢাকা গাড়িতে চড়া ছাড়া কোনো একটা আমাদের সজ্জন কি বলে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ছিলেন কি বলে সালেউদ্দিন, তিনি তো বাজার করতে যাইতেন। আমরা তো তার বাজারের গল্প শুনেছি, উনি কোন ডাল পছন্দ করেন, কোন ডাল কিভাবে রান্না করতে হয় ওগুলো জানতেন উনি, এবং সেগুলো সেই হিসেবে উনি ডাল করতেন। আর কোনোদিন সালেউদ্দিন সাহেব বাজারে যায় ডাল কিনতে পারবে? যে ডাল বিক্রি করবে ওর প্রথম জিজ্ঞেস করবে যে আপনি তো ডালকে ধ্বংস করছেন। ভাই ডাল কেনার কথা বলতেছেন, ওই যে সবজি উপদেষ্টা, মানে যে সবজি ঠিক আছে আলু পেঁয়াজ ছাড়া বলবো না, তাদের কথা বাদ দেন, তাদের নামে এদের দিয়ে আনাইলো। কিন্তু 21শে ফেব্রুয়ারির সময় আমাদের এখানে মন্তব্য করেছেন বেলা যে 21শে ফেব্রুয়ারির সময় তো ইউনূস ঢাকায় ছিল, কিন্তু সে তো শহীদ মিনারে যায়নি, আমি দেখিনি, আপনি দেখেছেন? না না, তো বিশ্বাসই করে না রে ভাই। সেটা সে তো আগে একবার গেছে, এটা বাধ্য হয়ে গেছে। কেন রাষ্ট্রের কাণ্ড, যেটা ওই যে শফিকা যেটা বলতেছে যে রাষ্ট্রের, সে চাইলে তো যেতে পারবে না, এখন তো গেলে মাইর খাবে মানুষের। হ্যাঁ না, আর এমনিতেও বিশ্বাস করে না সে, তো এগুলো কিছুই বিশ্বাস করে না। সে তো তার মতো, সে তো মনে করে শুধুমাত্র তো তার শহীদ মিনার হলো কি বলে ইউনূস সেন্টার, কিন্তু ওটা যে মূল শহীদ মিনার তার শহীদ মিনার হয়ে যাবে এটা কল্পনা করতে পারতেছে না। ইউনূস সেন্টার নিয়ে একজন আমি একটা ফটোকার্ড দেখছিলাম যে ইউনূস সেন্টারে ফিরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগের পেশায়। তত ওইখানে ফেসবুকে আমি উচ্চারণ করতে পারবো না, মানুষ 80% মানুষ শুধু বলছে যে এই এখন আবার দেশ লুটপাট শেষে এখন মানুষের গরিব মানুষের মারতে আবার মানে মারার দায়িত্ব চলে গেছে। মানে গরিব মানুষের মারা মানে যে ইউনূস সেন্টার যখন গেছে ওখানে যারা বাইরে যারা টের পাইছে যে উনি যাচ্ছেন, হ্যাঁ শুধু তার সাঙ্গপাঙ্গ তাকে নিয়ে গেছে, কিন্তু দূরের থেকে কিন্তু তাকে করা হয়েছে, তাকে কিন্তু গালাগালি করা হয়েছে। ও কিন্তু পার পাবে না রে ভাই, ও কোনোদিন স্বাভাবিক জীবনে আসতে হবে, গুলশানেই থাকতে হবে দরজা বন্ধ করে। ওর অবস্থা হবে খন্দকার মোশতাকের মতো, মনে রেখে। খন্দকার মোশতাক তার জীবদ্দশায় আগামসি লেনের বাইরে, ওই ওয়ালের বাইরে বেরোতে পারেনি তার জীবদ্দশায়, এবং জানাজাটাও ঠিক মতো হয় না। এই লোকের পরিণতি তাই হবে। আমি আপনাকে লিখে দিতে পারি, আজকে হোক কালকে হোক, আপনার আমার দেশের কিছু মানুষ তারা নিয়ে নাচানাচি করবো, কিন্তু যারাই করবে সে কিন্তু হ্যাকলিং এর শিকার হবে। যেই ইউনিভার্সিটি নিয়ে এখন ভালো কথা বলবে, আপনি কিন্তু কালকে রাস্তার মধ্যে তারা জিজ্ঞেস করে এই বেটা তুমি ইউনিভার্সিটি ভালো করে কেন, এটা বলবে বাঙালি। ওর অবস্থা হবে খন্দকার মোশতাকের মতো। আমি আপনাকে বলি, একটা খন্দকার মোশতাক বাংলাদেশ দেখেছে, আরেকটা খন্দকার মোশতাক বাংলাদেশ দেখলো। এই খন্দকার মোশতাকের নাম হলো ইউনূস। এবং ডিজিটাল যুগে মানে ওর পুরো আমলনামার ডিজিটাল আর্কাইভ রয়েছে। এবং ইউনূস বোধে মনে মনে গান গাইছে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। যেতে চায় না তো। ওনার এক পত্রিকা এতটাই আপ্লুত অবস্থা আছে যে ওনার দিনলিপি ওনার প্রকাশ করছে। উনি সকাল 6টার সময় এটা করেন, ওইখান দিয়ে হাঁটেন, সেখান দিয়ে হাঁটেন, কিন্তু বিকালবেলা এটা করেন, দুপুরবেলা এটা করেন, ওইখানে বসেন। উনি নাকি সাধারণ দর্শনার্থীদের সাথে দেখা করেন। আমি একেবারে ডাহা মিছা কথা ওই পত্রিকা লিখছে, কোনো সাধারণ দর্শনার্থী তার ওখানে যায় না, হি ইজ অ্যালোন হিয়ার। সেখানে শুধুমাত্র ওরা আবার লিখছে লামিয়া মোর্শেদ খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেছেন, তার এই যে সাক্ষাৎকারের এই যে কি বলে ওই যে সূচিটা তৈরি করে লামিয়া মোর্শেদ নাকি ওখানে থেকে। আবার লিখছেন উনি এখন সময় দিচ্ছেন ওনার অসুস্থ স্ত্রীকে, যাকে একদিন সময় দিতে পারেন, এখন থেকে অসুস্থ স্ত্রীর সেবায় উনি নিয়োজিত। এই পত্রিকাটা মানে মানুষ কোনোদিন এই পত্রিকার রিপোর্টারকে যদি পায়, নাম দিয়ে যদি ছাপা হইতো, এই রিপোর্টারে ধরে মার দিত যে বাবা তুমি এগুলো কি লেখো, মিশা কথা লেখো। ভাই এখন তো বিভিন্ন জায়গায় এনসিপির গুন্ডারা কিন্তু উত্তম মধ্যম তাদের প্রাপ্য তারা বুঝে পাচ্ছে। বিএনপির অবস্থানটা ইন্টারেস্টিং। আপনি একটু আগে বলছিলেন যে বিএনপি যদি চায় তাহলে ইউনূস জেলে যাবে, সংবিধান লঙ্ঘন, সংবিধান অবমাননার অপরাধে তার মৃত্যুদণ্ড আসবে কিনা। বাট আদালত পাড়ায় তো একটু চলছে, তো চিফ প্রসিকিউটর পদে রদবদল মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারে কতটা প্রভাব ফেলবে? এই যে এই তাজুল ইসলাম তাকে অপসারণ করা হয়েছে, এগুলো কি ইঙ্গিত? মানে ব্যাপারটা কিরকম কি হচ্ছে না, মানে বিএনপির পক্ষ থেকে আবার তাদের
ছাড় দিয়ে কথা বলতে তো আমরা দেখি না। সালাউদ্দিন আহমেদ বলেছেন তো আজকে যে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যে তারা এই মামলাগুলো অর্থাৎ গণ মামলা যেগুলো হয়েছে সেগুলো তারা ফিল্টারিং করবে, রিভিউ তো এগুলো তো রিভিউ করবে, এটা তো ইঙ্গিত তাকে তাজুলকে তো একদম কাছে থেকে আসাদুজ্জামান চিনে। আসাদুজ্জামান দুদিনদের দেরি করছে, এটাই আমার আশ্চর্য লাগছে। কারণ এই লোকটি আসাদুজ্জামানকেও অসম্মান করছে। কেমনে বলে, আমি কোর্টের মধ্যে যখন মানবতা বিরোধী একটা মামলায় আসামি পক্ষের আইনজীবী যখন কথা বলতেছিল, সে বারবার আসামি পক্ষের আইনজীবীকে পোক করতেছিল, এটা বলেন, তখন আদালত তাকে বলছে যে আপনি এত কথা বলেন কেন, আপনি থামেন, আপনি। কিন্তু সে থামে নাই, সে অনেকক্ষণ পর্যন্ত ওই আইনজীবীকে বকাবকি করছে। ওই যেটা শেখ হাসিনার ফাঁসির রায় শুনে যে ফোকলা গালে হাসলো, হাইসা যে ফাঁসির রায় হয়েছে, এর চেয়ে বেশি আমার কিছু করার ছিল না, যে ওই আইনজীবী। তো পরবর্তীতে আদালতের বাইরে যখন সাংবাদিকরা তারা জিজ্ঞেস করছে যে আপনি কি বিরোধী আইনজীবীকে আপনি এইভাবে করতে পারেন কেন, বা আদালত আপনাকে এটা বলছে, তখন উনি বলে কি আমি অ্যাটর্নি জেনারেল। আসলে ওনাকে নিয়োগ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়, উনি অ্যাটর্নি জেনারেল না। বাট ওইখানে সাংবাদিকদের সামনে সে গ্যাজেট নোটিফিকেশন পুরো করছে যে অ্যাটর্নি জেনারেল কি সুযোগ সুবিধা ভোগ করে, তার মধ্যে একটা কি উনি দাঁড়াইলে ওনাকে কথা বলতে দিতে হবে। তার মানে উনি কোর্টে যখনই দাঁড়াইতেছেন উনি কথা বলার অধিকারী, কোর্ট তাকে থামানো ঠিক হয়নি। এই হইল সেই। এবং তিনি আরো বলি, মামুনের কথা এখন আসতেছে তো, যে মামুন আইজিপি মামুনকে কেমনে সেই করছে, সে এবং শিশির মনির গং এই আইজিপি মামুন শত কোটি টাকা নিয়ে 1000 কোটি টাকা বলা হচ্ছে, কেউ বলছে 100 কোটি টাকা, 100 কোটি টাকা ধরেন, এটা বলা। তারই প্রসিকিউটর একজন কিন্তু এই অভিযোগটা কিন্তু আইন মন্ত্রণালয় করে রাখছে। সে ওই যে গাজীপুরের যে মানুষ পোড়ানোর যে মামলাটা, গাজীপুরের কি এসআই এর বিরুদ্ধে যে মামলাটা, যে এসআই কে মানে সে কান্নাকাটি করতেছিল যে আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে, মূল আসামিকে কি করছে জানেন, সাক্ষী বানাইছে। সাক্ষী বা তার কাছ থেকে টাকা নিচ্ছে শিশির মনির এবং এরা মিলে। এই অভিযোগগুলো কিন্তু মানে আইন মন্ত্রণালয়ে আছে কিন্তু। সো আসাদুজ্জামান যখনই সুযোগ পেয়েছে তখন তো সে স্বাভাবিকভাবে এরকম একটা লোকরে সে সাথে নিয়ে কাজ করবে, স্বাভাবিকভাবে তার পরিণতি তার গলার মধ্যে চাইপা ধরছে। এখন কথা হচ্ছে তারে বিচারের আওতায় কেমনে আসবে, কে করবে, একে তো বিচারের আওতায় আনতে হবে। কারণ কি করে উনি যে লোকটা হত্যাকাণ্ডের জন্য যে মামলা, সেই মামলা যার সরাসরি নির্দেশের কথা বলা হয়েছে, সে লোকটা কি করে রাজসাক্ষী হলো, এবং কোন ছাড়া সুতরাং এখানে একটা লেনদেন, এবং এইগুলো কিন্তু আসবে, সামনে আসবে। তাজুলেরও কিন্তু বিচার হবে, বিচার কিন্তু কেউ পার পাবে না। জি, আমাদের এই মুহূর্তে প্রায় 5000 লোক দেখছেন ফেসবুক ইউটিউবে মিলে। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অনেকেই এর জল্পনা কল্পনা করছিলেন যে বিচার প্রক্রিয়া কেমন হবে, বা বিশেষ করে সাংবিধানিক যে সর্বোচ্চ পদটি অর্থাৎ রাষ্ট্রপতির এই বক্তব্যের পর কি পরিবর্তন হচ্ছে। দিন দিন আমি তো দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার হচ্ছে। কয়েকটি কমেন্ট পড়ি। আপনি নাস্তিক থেকে রাজনীতিবিদ হয়ে গেলেন। ভাই না, আমি রাজনীতিবিদ হই না। নাস্তিক বা আস্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, সেটার সাথে দেশমাতৃকার কোনো সম্পর্ক নেই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সকল ধর্মহীনদের সমন্বয়ে। তো এইভাবে কারোর ধর্ম পরিচয় বা অবিশ্বাস নিয়ে কথা বলা আমি মনে হয় রাষ্ট্রপতির উচিত বিএনপির কাছে আত্মসমর্পণ না করে নিজ থেকেই বিদায় নেওয়া। ওই ব্যক্তিত্ব তার থাকলে তো হয়েছিল। শেখ হাসিনা যদি ওইরকম ব্যক্তিত্ববান লোকদেরকে এই ওয়াকারকেও ওইরকম ব্যক্তিত্ব মানে ওয়াকারের জায়গায় ব্যক্তিত্ববান কাউকে দায়িত্ব দিতেন সেনাপ্রধানের, তাহলে এই বিশৃঙ্খলা হতো না। আবার এই যে ডিবির এত বড় গুন্ডা হারুন, সে যদি এই পোলাপানগুলোর ভাতের হোটেলে নিয়ে পশ্চাৎদেশ লাল না করে দিত, তাহলে আজকে সার্জিস এই নাহিদেরা এমপিও হতে পারতো না, এই আলোচনা আসতো না। এবং চুপ্পুর কথা আর কি বা বলবে, এগুলো শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। 21শে ফেব্রুয়ারিতে ইউনুস ঢাকাতেই ছিল, এই প্রশ্নটি আমরা নিয়েছি। তারপরে হচ্ছে রঞ্জিত, তিনি বলছেন যে ইউনুস ছাড়া আরও একজন মোস্তাক আছে, সেনাপ্রধান ওয়াকার, আপনার সাথে দ্বিমত করার সুযোগ নেই। খুব সুন্দর আলোচনা বলেছেন। তারপরে কমেন্ট এসেছে, অপেক্ষা আছে 26শে মার্চের, সেদিন সাদা শকুন শফিক কি করে তা দেখার খুব ইচ্ছা আমার। 26শে মার্চ সে যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। তারা 21শে ফেব্রুয়ারি দিয়ে শুরু করতে চেয়েছিল, কিন্তু ওই বদ সাংবাদিক প্রশ্ন করায় দেখলেন না কিভাবে খেপে গেল, এই ধরনের প্রশ্ন কেন। তারপরে করবি, তিনি কমেন্ট করেছেন যে সুদখোর, বাটপার, পুলিশ হত্যাকারী, তালেবান, শয়তান, মহামব ইউনুসের ফাঁসি চাই।
তারপরে মন্তব্য এসেছে আসাদ ভাই চিন্ময় প্রভুর মুক্তি হবে কিনা এটা সাইফুল আলম ভাইকে জিজ্ঞেস করব, এই কমেন্টে রাখলাম। তারপরে ইউনুসের কাশিমপুর কারাগারের রাষ্ট্রপতি করা হোক, ভালো প্রস্তাব, এটা হতেও পারে, অসম্ভব কিছু না। তারপরে সাইফুল আলম ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোলামের চুক্তি করেছে মহা ইউনুস, মবদের ওস্তাদ বাবা পিতা মব পিতা ইউনুস, এটার সাথে দ্বিমত নেই। সাইফুল আলম ভাই দুইটা এই যে এই যে ভণ্ড বদমাশ ইউনুস তার যে গোলামি চুক্তি এটা নিয়ে একটু যদি বলতেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি 1.5 বছরের বেশি সময় ধরে বিনা অপরাধে বিনা বিচারে জেলে রয়েছেন। তার আগের মামলার জামিন হয়ে গেছে, দেশদ্রোহিতা ওই যে পতাকাকে টানিয়েছে ওইটা তাকে আসামি করা হয়েছে, আবার পরবর্তীতে তিনি পুলিশ কাস্টাডিতে তিনি জেলে কোর্টে অবস্থান করছেন। সেই সময়ে একজন বটতলার উকিল আইনজীবী আলিফ গেছিল হিন্দুদের মারতে, পায়না খুঁজে চট্টগ্রাম সেই আদালত পাড়া থেকে একদম নিচে গিয়ে মেথর পাড়ায় গিয়ে মেথরদের মারতে গেছে, মারামারির মধ্যে সে মরে গেছে। তাই সেই মামলায় আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তিনি জেলে রয়েছেন, তার কি মুক্তির জন্য কোনো সম্ভাবনা আছে, সামনে হতে পারে নাকি? হিন্দু ধর্মাবলম্বীদের কি করা উচিত? আমি শিওর যে শিগগিরই উনি মুক্তি পাচ্ছেন, কারণ তাহলে এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় নিউজ। মামলা রিভিউ করা হচ্ছে, যে মামলাগুলি এরকম গণমামলা, যে মামলাগুলিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে অপরাধের কোনো ছাড়াই, প্রমাণ ছাড়াই যাদেরকে এইভাবে আটকে রাখা হয়েছে, এই কেসগুলি খুব দ্রুতই কিন্তু সামনে চলে আসবে। আপনি কালকে থেকে অনেকগুলো চমক দেখতে পাবেন, কালকেও কিন্তু একটা বড় চমক হতে পারে, দেখা যাক। এখন এরকম চমকগুলি কিন্তু আসবে। সো কালকে আবার চমক হলে আমার এটা টেস্ট কেস, এটা কিন্তু টেস্ট কেস হিসেবে, এবং যিনি এটা করতে যাবেন কালকে বা অবশ্য যেদিনই যান তিনি যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু টোটাল আন্তর্জাতিক মিডিয়া এটা কিন্তু নজরে রাখবে, কারণ সে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সেই আন্তর্জাতিক ব্যক্তিত্বের সাথে কি হয় দেখেন, এরপরই বোঝা যাবে সরকারের গতিধারাটা কি, এটা কিন্তু ক্লিয়ার হবে কালকে কি হিয়ারিং আছে চিন্ময় কৃষ্ণ দাসের? আমি এক্স্যাক্টলি জানি না, তবে অনেকগুলো আছে। প্রিয় হিন্দু ধর্মাবলম্বী বন্ধুরা, যারা আপনারা আপনাদের ধর্মগুরু চিন্ময় দাসকে কোর্ট ছাড়া হবে না, কোর্টে যেদিন যায় সেদিন কিন্তু একটা বড় টেস্ট কেস এটা একটু নজর রাখবেন। জি, আপনারা যার যার জায়গা থেকে একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারেন, অন্যদের অ্যাক্টিভ করতে পারেন যেন দাবিটা স্ট্রং ভাবে হয়। এবং আপনারা জানেন সাইফুল আলম ভাই খুব মানে না জেনে শুনে বা প্রিসাইজ উত্তর ছাড়া দেন না, অনুমানের উপরে কথা বললেন না। তো এটা আপনাদের জন্য ভালো সংবাদ। আপনাদের মধ্যে যারা চিন্তিত চিন্ময় কৃষ্ণ দাসকে, তাদেরকেও আপনারা এই সুখবরটি দিতে পারেন যে খুব শীঘ্রই তিনি মুক্তি পাবেন। এরপরে বলা হয়েছে যে এই যে এই যে মব ইউনুস, তো এই মব ইউনুসের ব্যাপারে যে গোলামের চুক্তি, বড় গোলামের চুক্তি করেছে কিনা, এটা দিয়ে যদি আমাদেরকে শেষ করতেন, বা অন্য কোনো বক্তব্য থাকলে আমরা একদম শেষের দিকে বলেন আপনার। আপনি একটা ভিডিও দেখাচ্ছেন যে 4 জনের, আমি ওইটা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করেন না, তারপর আমি বলে যে 4 জনের এনসিপিটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, আমার কাশি উঠে গেছিল, এত হাসি পেয়েছিল।